প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানটা শুরু করবার আগে একটা ঘটনা বলি আপনাদের। পাশাপাশি দুটি দোকান, একটি কাঠের দোকান আর একটি প্লাস্টিকের দোকান। কাঠের দোকানে শিরোনাম লেখা প্লাস্টিক বর্জন করুন, পরিবেশ রক্ষা করুন। আর প্লাস্টিকের দোকানে লেখা কাঠ পরিত্যাগ করুন, প্রকৃতিকে বাঁচান। এই যে দুটি দোকানের দুই শিরোনাম, আমরা এখন বোধ করি এরকমের একটি তর্ক বিতর্কের মধ্যে আছি। আজকে আমাদের অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ করিম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আশা করি আপনিও ভালো আছেন। ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, কারাগারে টাকা দিলেই মুঠোফোন, বাইরে অপরাধ নিয়ন্ত্রণে বন্দীরা। এখনও বিদেশে নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া। দৈনিক যুগান্তর, রাজনৈতিক অস্থিরতা ও ঋণের উচ্চ সুদ বড় কারণ, বিনিয়োগ নেই, বাড়ছে বেকার। খালেদা জিয়া লন্ডনে যেতে পারেন বুধবার। দৈনিক সমকাল, খালেদা জিয়ার অবস্থা এখনও লন্ডন যাত্রার উপযোগী নয়। কালের কণ্ঠের শিরোনাম, অবহেলিত সম্ভাবনায় পর্যটন খাতে রূপান্তরের সংস্কার ও বিনিয়োগ জরুরি। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, লন্ডন যাত্রা নির্ভর করছে চিকিৎসার উপর। অসন্তুষ্ট তবুও অপেক্ষা করবে বিএনপির মিত্ররা, আসন ভাগাভাগি। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, বাইরে পজিটিভ ভেতরে নেগেটিভ, চলছে নানামুখী অপতৎপরতা, ফেব্রুয়ারির নির্বাচন। মানবজমিনের শিরোনাম, বাংলাদেশ ভারত সম্পর্কে নাটকীয় মোড়, মোদি সরাসরি পর্যবেক্ষণ করবেন। খবরের কাগজের শিরোনাম, পেঁয়াজ আমদানির অনুমতি, খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হলেও এখনই বিমান যাত্রা নয়। আমার দেশের শিরোনাম, মানহীন মেডিকেল কলেজ হয়ে উঠছে গলার কাটা। কালবেলা শিরোনাম, বিমান ভ্রমণের উপযুক্ত না হওয়ায় খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বিলম্ব। সময়ের আলো শিরোনাম, লন্ডন যেতে পারেন খালেদা জিয়া, ভারতে আশ্রিত হয়ে কতদিন থাকবেন সিদ্ধান্ত হাসিনার। দৈনিক করতোয়া, খালেদা জিয়ার লন্ডন যাত্রা আরও বিলম্বিত। রূপালী বাংলাদেশ, অনিয়ম দিয়ে শুরু, দুর্নীতিতে শেষ, বোর্ডের সবুজ সংকেত পেলেই লন্ডন যাবেন খালেদা জিয়া। মাসুদ করিম, পত্রপত্রিকার শিরোনামগুলো যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে খালেদা জিয়ার এই লন্ডন যাত্রা যাবেন কি যাবেন না, সব কিছু এক একটা পত্রিকার শিরোনাম একই রকম, এক এক রকম। এখনও বিদেশ নেওয়ার মতো অবস্থায় নেই খালেদা জিয়া, এটা হলো প্রথম আলো শিরোনাম। যুগান্তর শিরোনাম করেছে, খালেদা জিয়া লন্ডনে যেতে পারেন বুধবার। তারা একদম স্পষ্ট বলছে। কি মনে হয় আপনার কাছে? ধন্যবাদ। এইখানে পত্রিকাগুলির নিউজ পর্যালোচনা করলে এটাই বোঝা যাচ্ছে যে ওনার স্বাস্থ্য এমন উপযুক্ত না ফ্লাই করার জন্য। ডাক্তার, মেডিকেল বোর্ড, তাদের কাছ থেকে অনুমতি পাওয়া যায়নি। যদি অনুমতি পাওয়া যায় তাইলে হয়তো যে বুধবারের শিরোনামটা সঠিক হবে, ডাক্তার যদি উন্নতি হয়। কিন্তু এখন পর্যন্ত, শুরু থেকে এখন পর্যন্ত ওনার স্বাস্থ্যের কোনো উন্নতি ঘটে নাই। সুতরাং এটা একটা আনসার্টেনটির মধ্যে আছে যে ওনাকে লন্ডনে নিয়ে চিকিৎসা করানো কতটা সম্ভব হবে। এখন পর্যন্ত সবাই অপেক্ষায় আছে, দোয়া করতেছে যাতে উনি দ্রুত অবস্থার উন্নতি হয়, দ্রুত সুস্থ হয়। সেই জন্য একটা অপেক্ষা প্রহর দীর্ঘ হচ্ছে। এবং এই ধরনের রোগগুলি, যেটা পত্রিকার খবরগুলিতে আসছে যে ওনার তো মাল্টিপল, মানে অনেক ধরনের রোগ, জটিলতা শারীরিক, তো সেই শারীরিক জটিলতাগুলি কিছু কখনো উন্নতি হচ্ছে, কখনো অবনতি হচ্ছে। এটা একটা অস্থিরতার মধ্যেই আছে। সেই কারণেই ডাক্তাররা সিদ্ধান্ত করছেন যে এটা মানে স্টেডিলি কোনো উন্নতি হচ্ছে না। এবং এটা উন্নতি হওয়াটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। অবনতি হইতে সময় লাগে না, কিন্তু উন্নতি হইতে সময় লাগে এই ধরনের রোগীদের ক্ষেত্রে। তো সেইটাই সবার একটা অপেক্ষা, যাতে ধীরে ধীরে হলে উনি সুস্থ হয়ে উঠুন এবং যাতে উনি যদি উপযুক্ত হন, তাহলে কালকে বিএনপির নেতৃবৃন্দ কথা বলছেন যে তারা এয়ার অ্যাম্বুলেন্স কোনো সমস্যা না, এখন সমস্যা হলো ওনার শারীরিক সুস্থতা। এটাই আর কি। তো এটাই আর কি এখন সবাই অপেক্ষা করছে যে উনি, মানে ফেব্রুয়ারিতে নির্বাচন, এটা নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টা দ্ব্যর্থহীনভাবে বারবার বলেছেন, যদিও তফসিল হয়নি।
আজকে ইসির বৈঠক আছে, বোঝা যাবে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বক্তব্যের প্রেক্ষিতে যেটুকু মনে হয় যে একটা যেমন আলোচনা, বৈঠক, চায়ের দোকান সব জায়গাতেই প্রশ্ন হবে কি হবে কি। আবার এখন দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন নেতা বক্তব্য শোনার পরেও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। যেমন একটি দল জামাত গতকাল বলেছে যে একটি দল নির্বাচনের জন্য এতদিন জোর দাবি করলেও তারা এখন নির্বাচন পেছাতে চাইছে। তো এই ইঙ্গিত কাদের প্রতি বা কি হচ্ছে? আবার এনসিপি ও বলেছে যে সবকিছু ঠিকঠাক না করে তফসিল ঘোষণা না করাই সরকার। এবং আমরা দেশের যে সার্বিক পরিস্থিতি দেখা যাচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের অর্থনৈতিক এবং বিনিয়োগ পরিস্থিতি, তার প্রেক্ষিতে এটা বাংলাদেশের জনগণের বা আমাদের মতো মানুষের ধারণা যে এটা নির্বাচনটা যে কোনো প্রতিকূলতার মধ্যে হলেও ফেব্রুয়ারিতে হওয়া উচিত। যে টাইম ফ্রেম উনি দিয়েছেন বিফোর রামাদান, তো সেই রমজানের পূর্বেই এই নির্বাচনটা হওয়া উচিত। এখন রাজনৈতিক দলগুলি তাদের দলীয় ইন্টারেস্টের দিক থেকে বড় করে দেখতে চায় অনেক সময়। এটা এতদিন পর্যন্ত আমরা বিএনপির মুখেই শুনেছি যে জামাতে ইসলামীর নাম না বললেও তারা ইশারা ইঙ্গিতে এটাই বোঝাচ্ছে, যেটা দীর্ঘায়িত করলে হয়তো পরিস্থিতিটা এখন এখানে লার্জেস্ট পার্টি হলো বিএনপি। আবার ইউনিভার্সিটিগুলিতে যখন জামাত সমর্থিত, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সংগঠনের ম্যাসিভ উইন হইল, তখন জামাতের মধ্যেও একটা কনফিডেন্স সৃষ্টি হয়েছে যে তারা হয়তো ভালো করবে। তো এখন এই জিনিসগুলির সাথে আমাদের ইন্টারনাল এইসব বিষয়ের সাথে আবার এক্সটার্নাল ইন্টারেস্টও যুক্ত হয়েছে, যেসব ইন্টারেস্টের সাথে আবার আমাদের অন্তর্বর্তী সরকার বা অন্যরাও জড়িত থাকে। এবং এই ধরনের ক্ষেত্রে বিশেষ করে যারা অন্তর্বর্তী সরকার বলেন বা সেনা সমর্থিত সরকার যেটা 111 ছিল, বা এই ধরনের অনির্বাচিত সরকারগুলির সময়ে বিদেশি যারা পাওয়ারফুল অ্যাক্টর আছে তারা তাদের জিও পলিটিক্যাল বা বাইলেটারাল ইন্টারেস্টটাকে পার্সিউ করার জন্য উপযুক্ত সময় মনে করে। সুতরাং সব মিলে পরিস্থিতিটা জটিল, সেই জন্যই মানুষের মনে সংশয় থাকে। তবে যদি আমরা এখনও আশা করব যে যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন তারা তাদের অবস্থানে দৃঢ় আছেন, আশা করি তারা শেষ পর্যন্ত দৃঢ় থাকবেন, তাতে আমাদের দেশের জন্য লাভ হবে। অনেক ধন্যবাদ আপনাকে। ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে আবার নতুন করে নানা আলোচনা হচ্ছে। যেমন জয়শঙ্কর বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী ভারতের, তিনি বলেছেন ভারতে থাকবেন কিনা শেখ হাসিনাই সিদ্ধান্ত নেবেন। আবার প্রণয় ভার্মা আমাদের ভারতের রাষ্ট্রদূত, তিনি বলেছেন যে ক্ষমতা পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সম্পর্ক চায় ভারত। এটা সম্পর্কটা বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক, এটা দুইটা প্রতিবেশী দেশ এবং ভারতের সাথে আমাদের 4000 কিলোমিটারের বেশি স্থল সীমান্ত আছে এবং সমুদ্র সীমাও আছে এবং নানা রকম উপকরণ আছে। একেবারে হিস্টোরিক্যালি যে গতকালকে আপনি দেখেন যে মৈত্রী দিবস গেছে, যেদিন তারা স্বীকৃতি দিয়েছে বাংলাদেশকে 1971 সালের 6ই ডিসেম্বর, বিজয় লাভের 10 দিন আগেই তারা স্বীকৃতি দিয়েছে। এটা হিস্টোরিক্যাল সম্পর্ক আছে, আমাদের কালচারাল সাংস্কৃতিক মেলবন্ধন আছে, আমাদের ব্যবসা বাণিজ্য অর্থনীতি আছে, একটা বহুমুখী জনগণের পর্যায়ে সম্পর্ক আছে। সবচেয়ে বড় কথা উনি আমার প্রতিবেশী, সেটাই। তো এই প্রতিবেশী দুই দেশের মধ্যে সুসম্পর্ক জেনারেলি থাকে, কিন্তু বাংলাদেশ ভারতের ক্ষেত্রে যেটা হয় যে ওঠানামা করে, কখনো একটু খারাপ হয়, কখনো একটু ভালো হয়, কিন্তু এটাই কিন্তু ফাইনাল কিছু হয় না। যে মাত্র কিছুদিন আগে সম্পর্কটা বেশ একটু খারাপ ছিল নানা কারণে, এটা আমরা সবাই জানি। ভারত এবং ভারত বিরোধিতা এখানে যেমন ছিল, ওখানেও বাংলাদেশ বিরোধিতা ছিল, রেটরিকে অনেক কড়া ভাব ছিল। কিন্তু রিসেন্টলি উভয় দেশেই রিয়েলাইজ করছে যে এটা সম্পর্কটা যদি ভালো থাকে দুই দেশের মধ্যে, তাহলে মিউচুয়াল বেনিফিট হয়, উইন উইন হয় সবার জন্যই। তো উভয়ই সেটা চাচ্ছে। এখানে একটা কিন্তু এই জায়গায় যে শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা সেটা তার সিদ্ধান্ত, এই মন্তব্যের প্রেক্ষিতে কি বলবেন? এই মন্তব্যের প্রেক্ষিতে আমি যেটা বলবো যে আমাদের দুই দেশের এই মধ্যে যে সম্পর্কের ক্ষেত্রে এটা একটা বড় ফ্যাক্টর হয়ে রিসেন্ট খুবভাবে পত্রপত্রিকায় আসছে যে শেখ হাসিনা ওখানে আশ্রিত আছে। তার মানে কি এরকম বোঝা যায় শেখ হাসিনা ভারতে থাকছেন না?
এরকম বোঝায় না। আচ্ছা, এরকম বোঝায় না। আমি এই কারণে বলছি যে শেখ হাসিনা এর আগেও এখানে থেকেছেন। যখন বঙ্গবন্ধু মারা গেলেন তখনও উনি এবং তার বোন ভারতে অনেক বছর ছিলেন, তারপরে 80-র দশকে উনি বাংলাদেশে ফিরে আসছেন। তো এখনও ওনারা দুই বোন এখানে আসছেন এবং ওনাদের ব্যাপারে ওনাদের এখনকার যে স্ট্যাটাস সেটা হইল ওনারা ভারতের অতিথি হিসেবে আসেন, ওই দেশে তারা আসেন। তো অতিথিদের তো আর কেউ বলতে পারে না যে আপনি চলে যান। সুতরাং উনি যতক্ষণ পর্যন্ত থাকবেন সেদিন ততদিন থাকবেন, এটা হলো বলছে। এটার অর্থ হইল যে এটা বাংলাদেশ সরকারকে তারা এটা সিগন্যালটা দিচ্ছে যে ইস্যুটা আপনারা পাশে রাখেন, আমাদের অন্যান্য যে ইস্যুগুলি আছে সেই ইস্যুগুলো নিয়ে কথা বলেন, এবং এই ইস্যুটা যদি আপনি নিয়ে আসেন তাহলে তো এখন হয় কি যে অনেক চ্যালেঞ্জ থাকে দ্বিপক্ষীয় সম্পর্কে। তো চ্যালেঞ্জগুলিকে বড় করে দেখলে তো আর কোনো সম্পর্ক অগ্রসর হয় না। চ্যালেঞ্জগুলিও থাকবে, বাট অ্যাট দ্য সেম টাইম যে সব ক্ষেত্রে কোনো চ্যালেঞ্জ নাই, কোঅপারেশন করা সম্ভব। যেমন ধরেন ব্যবসা বাণিজ্য, কানেক্টিভিটি, কালচারাল টাইজ কিংবা পিপল টু পিপল টাইজ, এই জিনিসগুলি যদি এগিয়ে যায় এবং সামনে নির্বাচন, এবং এটা সবাই ইন্ডিয়া এবং বাংলাদেশ ওই আশা করছে যে আফটার ইলেকশন মানে এটা রিলেশনটা আবার একটা নতুন করে উন্নতির পথে যাবে, সেটারই গ্রাউন্ড তৈরি করা হচ্ছে। আমার ধারণা বিশেষ করে খলিল সাহেব আমাদের যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ওখানে যাওয়ার পরে সহযোগিতাগুলি একটু সফটওয়্যার হচ্ছে। যেমন ধরেন এই যে পুশিনটা, এটা যেটা ভারতীয় নাগরিককে তারা পুশ করছে, এটা ফিরিয়ে নিয়ে গেছে, আপনারা দেখেছেন। তো এরকম ওই যে ওনারা ভালো ভালো কথা বলছেন রেটরিকে, মানে এটাকে বলে প্রাঞ্জল ভাষায় কথা বলছেন, এই বিষয়গুলি কিন্তু একটা সিগন্যাল যে আফটার ইলেকশন রিলেশনটা হয়তো আরেকটু ভালো হবে। এখন একটা যেটা হলো যে ট্রাস্টের ঘাটতি আছে, আস্থার সংকট আছে, এই সংকটটা দূর করার জন্যই তারা হয়তো চেষ্টা করতেছে। প্রথম আলোতে শিরোনাম হয়েছে কারাগারে টাকা দিলেই মুঠোফোন, বাইরের অপরাধ নিয়ন্ত্রণে বন্দীরা। এখানে একজনের মন্তব্য পড়ে শোনাই আপনাকে। কারা মহাপরিদর্শক বলেছেন, মোতাহার হোসেন সাহেব, তিনি বলেছেন শরীরের বিভিন্ন অংশে লুকিয়ে বা নানা কৌশলে খুব ছোট আকারে কিছু ফোন ভিতরে ঢুকছে। এক শ্রেণীর অসাধু কারারক্ষী এবং পুরনো কিছু বন্দী এই চক্রের সঙ্গে জড়িত। তো সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন কারা মহাপরিদর্শক যদি এই স্বীকার করেন, তাহলে প্রশ্নটা কি দাঁড়ায়? প্রশ্নটা দাঁড়ায় হলো যে আগামী যে সামনে যে নির্বাচন আছে, একটা হলো যে নির্বাচনের আগে বা যে আমাদের এখানে যে গণঅভ্যুত্থান হলো গত বছর, তারপরে বিভিন্ন জায়গায় কারাগার ভেঙে অনেক অপরাধী বাইরে বেরিয়ে এসেছে। কিছু অনেক অস্ত্র তো উদ্ধার হয়, অনেক অস্ত্র উদ্ধার হয় নাই, আবার কিছু অবৈধ অস্ত্র আছে এবং বর্ডার থেকেও মানে অস্ত্র আসে এই দেশে। তো এটা সাধারণত যেটা করা হয় যে নির্বাচনের আগে একটা বড় ধরনের অস্ত্র উদ্ধার অভিযান করা হয়, এবারও নিশ্চয়ই করা হবে। আচ্ছা, তো সেটা আমরা জানি না আইন শৃঙ্খলা বাহিনী কী কৌশল গ্রহণ করেছে। তো সেটার সাথে এটা আর একটা পরিস্থিতিটাকে আরও অবনতি করবে, যেহেতু এটা তো বাস্তবতা। এটা যদি কারা মহাপরিদর্শক এই জিনিসটা অস্বীকার করেছেন এই কারণে যেটা অস্বীকার করার কোনো উপায় নাই, এবং এখানে যারা কারাগারে আছে অপরাধীরা, আমরা বলছি না যে সবাই অপরাধী, কেউ হয়তো অভিযুক্ত, কেউ হয়তো নিরপরাধ মানুষও আছে। কিন্তু যেটা হলো যে কারাগারে বন্দীদের কিছু রাইট আছে, এটা ঠিক আছে, কিন্তু এটার থেকে যারা যদি অপরাধকে মানে বাইরে এবং ভিতরে অপরাধের মধ্যে সংযোগ সৃষ্টি করে, তাহলে সেটা অবশ্যই অ্যালার্মিং। আমার মনে হয় যে কারা কর্তৃপক্ষ খুব সাবধানতার সাথে এই বিষয়গুলি অনুসন্ধান করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে, না হলে এই সময়টা খুবই খারাপ। ইলেকশনের আগে এখানকার অপরাধী এবং বাইরের অপরাধী সব মিলে পরিস্থিতি খারাপ হতে পারে। তো এই জিনিসটার প্রতি সকাল নজর রাখা উচিত মনে করি। বছরের প্রথম দিন বাচ্চাদের হাতে বই যায় এবং এটা আমার বাচ্চারা, শিক্ষার্থীরা খুব আনন্দের সাথে গ্রহণ করে, এটাই হয়ে আসছিল। তো সেই জায়গায় গত বছরও বই নিয়ে নানা ধরনের কথাবার্তা হয়েছে। এবার যেটা শোনা যাচ্ছে যে নিচু মানের পাঠ্য বই এবারও থাকছে, রিসাইকেল কাগজে ছাপা হচ্ছে বেশি, অভিযোগ অগ্রণী ও কর্ণফুলী প্রিন্টিং প্রেসের বিরুদ্ধে। ফেব্রুয়ারির আগে শেষ হবে না মাধ্যমিকের সব বইয়ের কাজ, পিয়ন জাহাঙ্গীর চক্র সক্রিয়। তাহলে ফেব্রুয়ারিতে কাজ না শেষ হলে জানুয়ারিতে বই পাবে কেন? না, জানুয়ারিতে বই পাবে না, এবং এটা তো গত বড় পায় নাই। এখানে পাঠ্য বইয়ের ইস্যুটা এটা এই গত কয়েক বছর ধরে খুব ব্যাপকভাবে দেখা দিচ্ছে। এখানে বইয়ের মানের ব্যাপারটা আসছে, তারপরে টাইমিংয়ের ব্যাপারটা আসছে, তারপরে বইয়ের ভেতরে আবার যে কন্টেন্ট চেঞ্জগুলি করা হচ্ছে
সেগুলি কোনটা কার জন্য উপযুক্ত সেগুলি যা যা খবর আসছে যে এখানে খুব প্রাইমারি লেভেলে দুর্নীতির বিষয়ে বলা হচ্ছে। এই জিনিসগুলি প্রাইমারি লেভেলের পাঠ্য বইয়ে থাকা কতটা উপযুক্ত, মানে এই এখন আমাদের আপনি যেটা বলতে চাইছেন যে আমরা আমাদের বাচ্চাদেরকে কোনটা শেখাবো না সেটাও আমরা এখন স্পষ্ট করতে পারছি না। আমরা আসলে শিক্ষাটাকে এমনভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে পাঠ্য বই থেকে শুরু করে, এটা কিন্তু এটা গিনিপিক হয়ে যাচ্ছে স্টুডেন্টরা, বাচ্চারা, বিশেষ করে ছোট বাচ্চারা। তো এটা যদি গিনিপিক হয়ে যায় তাহলে ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যাবে। আমরা বলছি যে বাচ্চাদেরকে উপযুক্ত শিক্ষার জন্য যে ধরনের পাঠ্য বই দরকার সেই ধরনের পাঠ্য বই উপযুক্ত সময়ে থাকা দরকার। যে পাঠ্য বইয়ের যে গন্ধ সে প্রথম দিনে, মানে জানুয়ারির প্রথম দিনে নেয়ার যে আনন্দ, সেটা অনেক হ্যাসেলের পরে ফেব্রুয়ারিতে যদি আসে তাহলে মার্চ এপ্রিলে আসে ওটা বই পেতে আরো বেশি সময় লাগবে। তো সেটা তো খুবই, মানে এটা আমাদের শিক্ষার জন্য খুবই একটা অশনি সংকেত। তো আমাদের একটা আশা থাকবে যে এটা উপযুক্ত সময় থেকেই কিন্তু তাদের এটা পদক্ষেপটা নেওয়া দরকার ছিল। তো এখন ডিসেম্বর মাস, এখন তো প্রায় মানে কাছাকাছি সময় এসে গেছে। মানে কি অবস্থা দেখেন আমাদের শিক্ষার্থীদের, শিক্ষকরা আন্দোলন করলেন পরীক্ষার আগে, বার্ষিক পরীক্ষা হবে কি হবে না এটা নিয়ে শিক্ষার্থীদের দুর্ভোগ গেল, এখনো জানি না সেই পরিবেশটা কাটছে, এটা পরীক্ষা হচ্ছে কিনা ঠিক মতো। আবার ধরেন বছর যখন শুরু হবে তাদের বইয়ের জন্য আবার অপেক্ষা করতে হবে, সেটার বই ছেঁড়া, পাতা ছেঁড়া না ভালো, সেইটা নিয়ে আবার অসন্তোষ শুরু হবে। এটা খুবই দুঃখজনক। এটা হলো আমাদের শিক্ষা, আমরা বরাবরই বলি, পৃথিবীর সবাই এটা মানে, আমাদের দেশ হোক আর যে কোনো দেশের শিক্ষাই জাতির মেরুদণ্ড, এটা বলে সবাই। মেরুদণ্ড হইলো যে তারা হলো ফিউচার, এটা হলো শিক্ষা ক্ষেত্রে কিন্তু ব্যয় আমরা বলি না, বলি বিনিয়োগ। কারণ এই যে আমরা বিনিয়োগ করতেছি এটা রিটার্ন দেবে দেশকে ভবিষ্যতে। তো এই যে এখন যে কোমলমতি শিক্ষার্থীরাদেরকে নিয়ে যেভাবে মানে পরীক্ষা নিরীক্ষা গবেষণা এইসব চলছে এবং যেগুলি থেকে যা বেরিয়ে আসছে সেগুলিও মানে যথেষ্ট কোয়ালিটি আসছে না। তো এটা থেকে তো আমাদের ভবিষ্যৎ খুব অন্ধকার বলে মনে হচ্ছে। তো আমরা আশা করব যে শিক্ষার ক্ষেত্রে অন্তত শিক্ষাটা আমাদের এই অঞ্চলটা, বাংলাদেশ বলেন আর সাউথ এশিয়ার সব দেশ বলেন, পিছিয়ে পড়ার একটাই কারণ, এই শিক্ষায় জ্ঞান বিজ্ঞানে বিনিয়োগ আমাদের এক অর্থে কম, আবার যেটাও হচ্ছে সেটাও উপযুক্তভাবে ব্যবহার হচ্ছে না। যেটা যেমন এই যে পাঠ্য বইয়ের ক্ষেত্রে একটা উদাহরণ, যে পাঠ্য বই তৈরি করার জন্য যে বিনিয়োগটা এখানে হচ্ছে সেই বিনিয়োগটা টাইমলি হচ্ছে না, টাইমলি হইলেও সেটা তদারকিটা ঠিকমতো হচ্ছে না। তাই পাঠ্য বইগুলি কোয়ালিটি নিয়ে প্রশ্ন আছে, বিশেষ করে কন্টেন্টের কোয়ালিটি নিয়ে প্রশ্ন আছে। তো সব কিছু মিলিয়ে আমি মনে করি যে এই জায়গায় একটু নির্মোহ এবং গুণগত মান সম্পন্ন শিক্ষাটা যদি আমরা দিতে পারি তাহলে আমাদের দেশের ভবিষ্যৎটা ভালো হবে। কারণ একটা দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার সুন্দর দেশের নাগরিকের উপরে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। পাঠ্যপুস্তকের কথা উঠলো, বছরের শেষে শিক্ষার্থীদের হাতে বই যায়, সেই বইয়ের গন্ধ নিয়ে শিক্ষার্থীরা একটা স্বপ্ন বনে, আহা আমার নতুন বই, কিন্তু সেই বই নিয়েও এবারও ধোঁয়াশা। ফেব্রুয়ারিতে যদি বই ছাপা শেষ হয় তাহলে বাচ্চারা বই পাবে কবে? বছরের প্রথম দিতে নয়। কি দুর্ভাগ্য। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।